আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবার নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি, আফ্রিকা ফেরত 240 জন লাপাত্তা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত এক মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বললেন জাতিসংঘের সমন্বয়কারী। খালেদা জিয়ার ক্ষতি হলে রেহাই নেই বললেন ফখরুল, বিএনপির ইচ্ছায় আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি মন্তব্য কাদেরের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, ভোট হবে ইভিএমে, মডেল নির্বাচনের অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এবার নো ভ্যাকসিন নো সার্ভিস এই পথে হাঁটবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি 60 ঊর্ধ্ব সবাইকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এরই মধ্যে আফ্রিকা থেকে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনার ডেল্টা ভেরিয়েন্টের নতুন আতঙ্ক ওমিক্রন। আফ্রিকার এই ভেরিয়েন্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অতীতের যে কোনো ভেরিয়েন্টের তুলনায় ওমিক্রন ভয়াবহ। দেশে এখনও এই ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়নি, তবে ওমিক্রন প্রতিরোধে এরই মধ্যে 15 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নো মাস্ক নো সার্ভিসের পর এবার নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 60 ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নো ভ্যাকসিন নো সার্ভিস, এটা যদি আমরা করতে পারি তাহলে পরে টিকার কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক হয়তো এগিয়ে আসবে। যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। আক্রান্ত দেশ থেকে আসতে লোকজনদের নিরুৎসাহিত করছে সরকার। যারা আসছেন তাদের 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে আফ্রিকা থেকে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে, সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা এই মুহূর্তে, যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত এক মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে এবং তারা ঠিকানাটাও তারা ভুল দিয়েছে। ওমিক্রন ভেরিয়েন্টের উপস্থিতি না থাকায় সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মেই চলবে। পাবলিক পরীক্ষাও চলবে, তবে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাগম পরিহার করতে উৎসাহিত করছে সরকার। নির্বাচন চলবে, বাট যাতে কিনা স্বাস্থ্যবিধি মেনে করে, সভা সমিতি যেগুলো সভা সমাবেশগুলো সীমিত করে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের অনুপ্রবেশ ঠেকাতে রেড লিস্টভুক্ত 12টি দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে ভারত। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করার পরে সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটি। এসব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। না, আমরা অত ডিটেল জানতে চেষ্টা করিনি। হ্যাঁ, তারা কেন যে রেখেছিল উই ডোন্ট নো। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা বলেছি দেখো আমাদের দেশে আর কোনো মৃত্যু নাই, 1-2 আমাদের গত অনেক দিন ধরে আমাদের ইনফেকশন রেট ইজ বিলো 2। আমরা তোমাদের থেকে বেটার, আর তোমরা আমাদের রেড লিস্ট রাখছো কেন? আর সাউথ আফ্রিকার, ইংল্যান্ডের মতো কিংবা ইতালির মতো দলবল করে করে আমাদের দেশে সাউথ আফ্রিকাতে কেউ আসতেছে না। 1-2 আসে, আর তোমরা আমাদের এটা রেখেছো, এটা ঠিক করো নাই। তারা আমাদের কথা শুনেছেন, আমাদের রেড লিস্ট থেকে উইথড্র করেছেন।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা ও সরকারের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘের প্রতিনিধি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। স্বাধীনতার 50 বছরে দুই দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দেন ভারতের হাই কমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রশংসা করে সম্পর্ক আরও দৃঢ় করার আশ্বাস দেন। সাক্ষাতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই উপহার দেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে জনগণ ঘরে বসে থাকবে না। আরও জানাচ্ছেন আহমদ বাবু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশ থেকে বিএনপি নেতারা বলেন, সরকার খালেদা জিয়াকে সহজেই মুক্তি দেবে না, আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে তাকে। খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন নেতারা। এই সরকার কোন ক্রমে খালেদা জিয়ার মুক্তি করা দেবে না, এক দফার আন্দোলন শুরু করতে হবে। সোমবার রাতে ফের খালেদা জিয়ার ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চাইলেই বিএনপি নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে। বেগম খালেদা জিয়াকে যদি অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয়, তাহলে এই দেশের মানুষ কখনোই চুপ করে বসে থাকবে না। এদিকে ঢাকার বাইরে বিভাগীয় শহরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন, দাবি জানান খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার। আমরা সফলতার দিকে যাচ্ছি, আমরা আন্দোলনের সূচনা করব বলতে পারি। খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণ ও নেতাকর্মীদের রাজপথ দখল করার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসক ঘাটতি থাকলে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি। খালেদা জিয়াকে মানবিক কারণে প্রধানমন্ত্রীর দণ্ড স্থগিত রেখে বাসায় অবস্থানের অনুমতি দিয়েছেন বলেও স্মরণ করিয়ে দেন কাদের। সরকার পতন আন্দোলনে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির ইচ্ছায় নয়, জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। সরকারের পতন নির্ধারণ করবে দেশের জনগণ, স্বয়ং আল্লাহ পাক। বিএনপির ইচ্ছায় সরকারের পতন হবে না। তারা যদি প্রয়োজন চিকিৎসার ঘাটতি আছে, বিদেশ থেকে আরও অভিজ্ঞ চিকিৎসক স্পাটের দরকারও তারা আনতে পারেন। এ ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। অবশেষে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার দাবি মেনে নিল বাস মালিক সমিতি। বুধবার থেকে কার্যকর হবে হাফ ভাড়া, তবে দেখাতে হবে শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি কার্ড। রিয়াজ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন জসিম জুয়েল। বেশ কয়েকদিন ধরেই নিরাপদ সড়ক ও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সেই দাবি মেনে নিয়েছে বাস মালিক সমিতি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে চড়তে পারবে, তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া দেওয়ার সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি, সাপ্তাহিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় তা কার্যকর হবে না সহ বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি
আমাদের অনুরোধ থাকবে ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। বাস মালিক সমিতির এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকার জন্য কার্যকর হবে বলেও জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। ছাত্ররা আমাদেরই সন্তান, তারা যেন এখন থেকে তাদের পড়ালেখায় মনোযোগ দেয়, তারা যখন স্কুল কলেজ ভার্সিটিতে ফেরত যায় রাস্তায় এইসব আর আন্দোলন না করে তারা যেন ফেরত যায়, এটা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এদিকে আজও নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত সহ সারা দেশে গণপরিবহনের হাফ ভাড়া কার্যকরেরও দাবি তাদের। রাসেল খানের রিপোর্ট। বাসের চাপায় আবারও রক্তে লাল রাজপথ। জন্মদিনেই না ফেরার দেশে পাড়ি জমালেন রামপুরার একরামুন্নেসা স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। বন্ধুদের সাথে জন্মদিনের অনুষ্ঠান শেষে সোমবার রাতে বাসায় ফিরছিলেন দুর্জয়। রাস্তা পার হওয়ার সময় অনাবিল ও রায়দা পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় নির্মমভাবে পিষ্ট হন তিনি। নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবি বাস্তবায়নে আন্দোলন চলমান থাকা অবস্থায় বন্ধু ও সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারেনি শিক্ষার্থীরা। প্রতিবাদে রাজধানীর রামপুরা, মতিঝিল, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। আমাদের দাবি 2 দিনের মধ্যে এদের শাস্তির আওতায় আনতে হবে, 48 ঘন্টার মধ্যে, নাহলে আমরা অবরোধ চলমান থাকবে। আমরা শিক্ষার্থী, আমাদেরকে নিরাপদে দেওয়া হচ্ছে না, আমাদের রাস্তায় নামলে আমাদেরকে হ্যারাস হতে হয়, বাসে থেকে ধাক্কা দিয়ে ফেলতে হয়। তা আমরা আমাদের দাবির জন্য আমরা রাস্তায় নেমে আসছি, আমাদের দাবি মানতে হবে। সড়ক নিরাপদ করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। খুনি যে মার্ডার করছে সেই মার্ডারের বিচার যাতে আমাদের পর্যন্ত পৌঁছায়, খালি গ্রেফতার হয়েছে পর্যন্ত না, আর এখানে একটা ফুটওভার ব্রিজ করে দেবে এই পর্যন্ত না। সড়ক অবরোধে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে তারাও চান সড়কে শৃঙ্খলা ফিরুক। স্টুডেন্টদের নিরাপত্তা তো আসলে প্রয়োজন, তাই না? তাদের জন্য বাসে ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন না, বাচ্চারা তো আমাদেরই, তাদের জন্য আমরা একটু কষ্ট তো করতেই পারি। আপনি দেখবেন গাড়ি ডাক দেওয়া আছে মানুষ পারাপারের, কিন্তু ওইখানে যে আরো বেশি জোরে চালায়। ভালো কিছু অর্জন করতে গেলে একটু কষ্ট করতেই হবে। এদিকে গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার, গণপরিবহনে সারা দেশে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা সহ 9 দফা দাবিতে বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমাদের 9 দফা দাবিগুলো আমরা পেশ করছি। এছাড়া আমরা যাতে স্কুল কলেজে সুস্থ মতনে আসতে পারি এবং যাইতে পারি, আমাদের জীবনে যে একটা নিরাপত্তা, আমরা সরকারের থেকে এই নিরাপত্তাটা আমরা আশা করি। ঢাকা সহ সারা দেশে সকল গণপরিবহনে সড়ক, নৌ, রেলপথ ও মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই আমাদের 2টি দাবি সহ আমাদের পরবর্তী যে আরও 9টি দাবি আছে, এই 9টি দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে এবং এই দাবিগুলোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে। একই দিনে টাঙ্গাইলের 7-0 আসনে এবং 5টি পৌরসভায়ও ভোট হবে। সবগুলোতে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে 91তম কমিশন সভা। পরে তফসিল ঘোষণা করেন ইসি সচিব। 91তম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট হবে আগামী 16 জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 15 ডিসেম্বর, যাচাই বাছাই 20 ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার 27 ডিসেম্বর। মডেল নির্বাচনের আশাবাদ নির্বাচন কমিশনের। সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ ভোট গ্রহণ 16 জানুয়ারি। আমরা তফসিল ঘোষণা করেছি, নিঃসন্দেহে আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। একই তফসিলে ভোট হবে টাঙ্গাইল 7-0 আসনে। নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, নাটোর, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায়ও ভোট হবে 16 জানুয়ারি। 5ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘোষণা করেছি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে সামরিক আধিপত্য নয়, বঙ্গোপসাগরে বাণিজ্য যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ।
রিটার্ন দাখিলের শেষ দিনে করদাতাদের ভিড়, নতুন আয়কর আইন শিগগিরই। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অস্ত্রের ঝনঝনানি নয়, বঙ্গোপসাগরকে শান্তিপূর্ণ রেখেই যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করতে হবে। এখন সময় সঠিক সিদ্ধান্ত নেবার উদ্যোগ গ্রহণের। রাজধানীতে এক সেমিনারে এমন কথাই বলেন বিশিষ্টজনেরা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত প্রশান্ত মহাসাগরীয় বেসিনের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্র বঙ্গোপসাগর। কন্টেনার পরিবহনের সবচেয়ে সচল করিডোর এটি। এছাড়াও সমুদ্রে থাকা তেল, গ্যাস, খনিজ সম্পদও আকর্ষণের বড় কারণ। তাই ভূরাজনৈতিক কারণে অর্থনৈতিক গুরুত্বের সাথে আছে নিরাপত্তা ঝুঁকিও। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, সামরিক আধিপত্য নয়, বাণিজ্য যোগাযোগ উন্নয়নের মাধ্যমে সবার অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করা সম্ভব। To restore peace in the world, to put an end to terrorism that has wreaked such havoc on our global society. This information can be used to identify and categorize risk across our sectors, aid in the design of integrated policy solutions, and access climate investment to build resilient coastal cities. সুনীল অর্থনীতির সুফল ঘরে তুলতে আছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, তবে সঠিক সময়ে সঠিক কূটনীতি গ্রহণ করতে পারলে বাধা থাকবে না মত কারো কারো। We hope that the Bay of Bengal will become the next avatar in developing peaceful, mutually beneficial cooperation for all Bay countries and emerge as a model for the rest of our troubled world and the challenging times as we face all of us today. পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের কূটনৈতিক তৎপরতা সঠিক পথেই এগুচ্ছে। As the largest bay in the world, the Bay of Bengal is of pivotal importance to the countries bordering it. Half of the world container traffic passes through this region, and whose ports handle approximately 30% of all trade. Now that's huge, 30%. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নতুন আয়কর আইন করছে সরকার, যা বহুজাতিক কোম্পানিগুলোর অর্থ পাচার ও কর ফাঁকি বন্ধে সহায়তা করবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2041 সালের মধ্যে রাজস্ব আয়ের 50% প্রত্যক্ষ কর থেকে পেতে চায় সংস্থাটি। তৌহিদুর রহমানের রিপোর্ট। রূপকল্প 2041 বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা শীর্ষক সেমিনার। উঠে আসে উন্নত বাংলাদেশ গড়তে প্রত্যক্ষ কর ও জিডিপির আকার বাড়ানো সহ রাজস্ব আহরণে নানা পরামর্শ। 2041 সালের মধ্যে আমরা যখন উন্নত দেশের তালিকায় অবতীর্ণ হব, আমাদের মাথাপিছু আয় হবে $12,500 বেশি এবং আমাদের প্রত্যক্ষ আয়করের অবদান হবে 50%-এর বেশি, 50% অধিক। রাজস্ব আহরণ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে উপজেলা পর্যায়েও অফিস খোলার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। হয়রানিমুক্ত রাজস্ব আদায় ব্যবস্থাপনা চান তারা। গ্রামের অর্থনীতি কিন্তু অনেক ভালো, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো, বাংলাদেশে উপজেলা লেভেলে আপনার ট্যাক্স দেওয়ার মতো, ভ্যাট দেওয়ার মতো আপনার অনেক লোকজন আছে। এনবিআর চেয়ারম্যান জানালেন, কর ফাঁকি বন্ধ এবং আদায় বাড়াতে পুরোপুরি অটোমেশনে যাচ্ছেন তারা। মোটরসাইকেল এবং গাড়ি এটার জায়গা বাড়ছে, বা এটাও একটা অ্যাড্রেস করার মতো জায়গা যেখানে ডিমান্ড বাড়ছে। সো আমরা এই আইটেমগুলো যেন বাংলাদেশে উৎপাদিত হয়। উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজস্ব আহরণ বাড়ানো খুবই জরুরি। নতুন আয়কর আইন কর আদায় বাড়াতে সহায়তা করবে বলে আশা করছেন আইনমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি আয়কর আইন সহজ পাঠ্য করে বাংলায় প্রণয়ন করার কার্যক্রম শুরু করেছে। আমি কথা দিচ্ছি, এ বিষয়ে আমার মন্ত্রণালয়ও প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করবে। এর আগে রাজস্ব ভবনের সামনে বেলুন উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন করেন মন্ত্রী। এদিকে আয়কর জমা দেওয়ার শেষ দিনেও করাঞ্চলগুলোতে করদাতাদের ভিড় ছিল লক্ষণীয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সমৃদ্ধি, অগ্রগতি এবং সম্প্রীতি অব্যাহত রাখতে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে অ্যাডকোর সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলেরই ভুলভ্রান্তি থাকতে পারে, তা নিয়ে সমালোচনা হতে পারে, তবে তা হবে গঠনমূলক।
আওয়ামী লীগের স্বাধীনতা আদর্শ বহন করে উল্লেখ করে বিএনপির যে কোনো অপতৎপরতা রুখতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের সহযোগিতা চাইছি। আমরা অভ্রান্ত কেউ, এটা আমি বলবো না, আমাদেরও ভুল ত্রুটি আছে। তারপর আমরাই এদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার আদর্শকে সত্যিকার অর্থে রিপ্রেজেন্ট করে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে হারিয়ে যাচ্ছে বাঁশ বেত শিল্প। যুগ যুগ ধরে বাঁশ বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি হতো গ্রাম বাংলার ঘরে ঘরে। এখন সে চিত্র প্রায় বিরল। যে কটি স্থানে এই শিল্পটি আজও টিকে আছে তার একটি নওগাঁ। প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গৃহস্থালী কাজে ব্যবহৃত বাঁশের তৈরি কুলা, ডালা, চালনি, দোলনা সহ বিভিন্ন সামগ্রী তৈরির কাজ আজও চোখে পড়ে গ্রাম বাংলায়। এক সময় দেশের বিস্তীর্ণ জনপদে ছিল বাঁশঝাড়, ছিল বেতবন, যা দিয়ে তৈরি হতো গৃহস্থালী ও শৌখিন আসবাবপত্র, বিক্রিও হতো। আমার বাপ দাদা তারা করেছে এগুলো, জন্মগত ব্যবসা আমাদের। নওগাঁয় ঋষি, তরুণী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শত বছরের প্রাচীন এই পেশা ধরে রেখেছেন। তবে উপকরণের দাম বেশি সহ প্রযুক্তির অগ্রগতির কারণে অনেকটাই কমে গেছে এর চাহিদা। মা বাবা ওরা কাজ করে, শিল্প কাজ, জ্ঞান হওয়ার পর থেকে আমরা তাদের সাথে সাথে এই কাজটা শিখি আর কি। পরিশ্রম হিসাবে দাম হয় না, ওই পেটে ভাতের সমান হয়। সব জিনিসের দাম বেশি, মেহনত হিসাবে আমরা মূল্য সেরকম মূল্য পাওয়া যায় না। প্লাস্টিকের জিনিস নামাতে আমাদের এগুলা জিনিস খুব মনে করেন যে ঢিল পড়ে গেছে। বিসিক বলছে পরিবেশ বান্ধব এই শিল্প টিকিয়ে রাখতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদের আমরা প্রশিক্ষিত করে এদের আমরা সহযোগিতা করতে চাই এবং সরল এবং অল্প সুদে এদের আমরা ঋণ দিতে চাই। এরা আমাদের কাছে আসলে আমাদের সহযোগিতা পাবে। পৈতৃক পেশা ধরে রেখে কোনোভাবে জীবিকা নির্বাহ করছে এই শিল্পের সাথে জড়িতরা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচে আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চেকপোস্ট স্থলবন্দরগুলোতে মানা হচ্ছে না সতর্কতার নির্দেশনা। ব্রাহ্মণবাড়িয়ায় 7 প্রবাসীর বাড়িতে লাল নিশান। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় সীমান্তে চেকপোস্ট ও স্থলবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এই নির্দেশনা এখনও কার্যকর হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত 7 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া হিলি ও বেনাপোল প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা ফেরত 7 প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এই দেশগুলো থেকে এসছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি এবং তাদেরকে সেই নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরে তারা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের স্যাম্পল টেস্ট অথবা এটি জাস্ট একটু পরীক্ষা করে নেওয়া যাতে তারা সবকিছু সুস্থ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার পরে তারা পরবর্তী স্বাভাবিক কাজকর্ম যাতে করতে পারে। এর আগে জেলা করোনা কমিটির জরুরি সভায় এসব পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। এদিকে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এখনও বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়নি হিলি স্থলবন্দরে। করোনা সংক্রমণ রোধে নেওয়া আগের নিয়মেই চলছে কার্যক্রম। ওমিক্রন নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। আমরা আগের যে করোনা ভাইরাসের যে ভারত ফেরত যেটা আছে, সাধারণ জ্বর সর্দি হলে আমরা হাসপাতালে রেফার করতেছি। বেনাপোল চেকপোস্ট এবং বন্দরেও সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা এখনও কার্যকর হয়নি। আমাদের মেডিকেল টিম এই বিষয়ে সজাগ আছে। তারা ইউরোপের যেসব দেশে এই ভেরিয়েন্টের সংক্রমণটা দেখা গিয়েছে সেখান থেকে যদি কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করে আমরা তাদেরকে অবশ্যই 14 দিনের কোয়ারেন্টাইনে রাখবো। এর আগে এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তর সীমান্তে চেকপোস্ট ও স্থলবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
সমর ইসলাম, 21 টেলিভিশন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের সাফল্য বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত ও সমাদৃত বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নগদ অর্থ ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশে মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় গ্রামের সাধারণ মানুষ স্বল্প মূল্যে পুষ্টি পাচ্ছে। গত 1 দশকে ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল মন্তব্য করেন নুরুন্নবী চৌধুরী শাওন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে চালু হলো আল আরাফা ইসলামী ব্যাংকের 196তম শাখা। উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট এবং কেরিয়ার্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ মীর আহমেদ সওদাগর। বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। টাঙ্গাইলের সখীপুরে চালু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের 382তম শাখা। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও সখীপুর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার সিজন 2 ভিডিও কন্টেস্টের প্রথম রাউন্ডে বিজয়ী সেরা 10 নির্মাতার প্রত্যেকে পেলেন 50,000 টাকা। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভার রিজওয়ানা নীলু ও মোহাম্মদ হুমায়ুন কবির, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান সহ কন্টেস্টের সিজন 2 বিচারক প্যানেলের 3 সদস্য। ভিডিও কন্টেস্টের দ্বিতীয় পর্বে এই 10 জনের থেকে 3 জন চূড়ান্ত করা হবে। তারা 3, 2 এবং 1 লাখ টাকা পুরস্কার পাবেন। অন্যদের জন্য থাকছে গিফট হ্যাম্পার। শেষ করব প্রাণী প্রেমীর খবর দিয়ে। ইট পাথুরে কংক্রিটের নগরে মানুষের জীবনযাপনই অনেক চ্যালেঞ্জিং। সেখানে একটিবার ভাবুন তো, শহরের পথে পথে থাকা বেওয়ারিশ প্রাণীদের অবস্থা। থাকেই বা কোথায় তারা? খাবারের সংস্থান হয় কিভাবে? রোগ শোকে চিকিৎসাই বা কি? অনেকেই হয়তো ভাবে না এদের নিয়ে, কিন্তু কেউ কেউ তো ভাবে। অবলা এইসব প্রাণীদের নিরাপদ আশ্রয় গড়ার গল্প জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। নগর জীবনে যখন শুধুই আত্মকেন্দ্রিকতা, তখন কে রাখে কার খবর? এত কিছুর মাঝেও কেউ কেউ একটু অন্যরকম। প্রাণীর জন্যও থাকে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই শহরে অন্য 8-10 জন মানুষের মতো তাদেরও রুটি রুজি জোগাড়ের তারা আছে, তবু এসব প্রাণীর জন্য বের করে নেন সময়। আহত রোগাক্রান্ত বেওয়ারিশ কুকুর কিংবা বিড়াল ঠাঁই দিতেই এই আয়োজন। বলছি তরুণ আদির কথা। ব্যক্তিগত উদ্যোগে গড়েছেন এই অ্যানিমেল সেফ হোম। একটা হয়তো বেশিরভাগ লোক কুকুর বা মানে প্রাণীর বিরুদ্ধে, বা তারা বুঝে না, আসলে কেউ বিরুদ্ধে না, বলা হচ্ছে এটা মানসিকতা আমাদের ওভাবে ডেভেলপ হয়নি। আমরা বুঝি না যে এদেরও আমাদের বেঁচে থাকার জন্য দরকার। ডিপ ইকোলজিটা কী এবং কেন একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণী এবং সব কিছুর সাথে মানুষের স্বার্থ জড়িত, এটা মানুষকে মেসেজটা দেওয়া। গুরুর মতোই রিতমির ধ্যান জ্ঞান এই প্রাণীগুলোকে নিয়েই। এদের প্রতি তার মমত্ববোধ, ভালোবাসা প্রিয়জনের তুলনায় কোনো অংশে কম নয়। আমার নিজের বাচ্চার মতো মনে হয় যে এটা আমার বাচ্চা, আমি নিজের হাতে ওদের লালন পালন করতেছি, দেখতেছি। এরকম হয়েছে যে অনেক কান্নাও করছি, অসুস্থ হয়ে মারা গেছে বিড়াল। তো এখানে এসে ওদের প্রতি যে ভালোবাসা শুরু হয়েছে, যে মায়াটা হয়েছে, আমি চাইলেও এখন আর ছাড়তে পারবো না। একটা কুকুর এই ম্যাগট আক্রমণ হয় 25 দিনের মধ্যে মারা যায়।
এখানে এক ধরনের পোকা হয়, একেবারে অনুদান পাওয়া যায় না। আমাদের মতো কিছু মানুষ আছে যারা আমরা ব্যক্তি উদ্যোগে এই সমস্ত কুকুরদেরকে নিয়ে কাজ করি। জাগতিক কোনো প্রাপ্তির আশায় নয়, চাওয়া একটাই, ভালো যেন থাকে প্রতিটি প্রাণী, পুরো দেশে ছড়িয়ে পড়ুক অবলা প্রাণীর সুরক্ষা এমন উদ্যোগ। কুকুর মারলে 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা আইনও হয়েছে। এখন 100-এর উপরে গ্রুপ আছে, তার মধ্যে মোটামুটি 30-40 প্রফেশনাল গ্রুপ, যে কারণে এখন প্রফেশন থেকে শুরু করে সব লোকের মানুষের মধ্যেই এটা খুব ভালো একটা অবস্থানে দাঁড়ায় গেছে। এখানে না কোনো প্রাণী কল্যাণ অধিদপ্তর, না প্রাণী কল্যাণ নীতিমালা, শুধু প্রাণী কল্যাণ আইন আছে। এটা দিয়ে আসলে প্রাণী কল্যাণ করা সম্ভবপর নয়। তাদের মালিকানা অ্যাকচুয়ালি রাষ্ট্রের, তো রাষ্ট্রের দায়িত্বটা কি? আমরা তো নিজেই করতেছি, সরকার কিছু দিচ্ছে না, আমরা করতেছি। প্রতিকূলতাও কম নয় এই সমাজ, একে বারবারই বলতে চায়, কিন্তু প্রাণীর প্রতি নির্মল নির্মোহ ভালোবাসা থামিয়ে রাখার সাধ্য আছে কার? জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, আর মানুষ তো সৃষ্টির সেরা জীব। এই মানুষের কাছে তাই এ সকল প্রাণী তো একটু ভালোবাসা প্রত্যাশা করতেই পারে। দিন শেষে সভ্য দাবি করা এই মানুষ তো প্রকৃতির অংশ, তাই এই জীব বৈচিত্র্যকে রক্ষার জন্য মানুষের ভালোবাসার হাত বাড়ালে ক্ষতিই বাকি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি, আফ্রিকা ফেরত 240 জন লাপাত্তা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বললেন জাতিসংঘের সমন্বয়কারী। খালেদা জিয়ার ক্ষতি হলে রেহাই নেই বললেন ফখরুল, বিএনপির ইচ্ছায় আওয়ামী লীগ ক্ষমতায় বসেনি মন্তব্য কাদেরের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, ভোট হবে ইভিএমে, মডেল নির্বাচনের অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।